মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়া ভাবে এগুলি, আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? ভেরি গুড কোশ্চেন। এখন ধরেন না না, এখন ধরেন আমি আপনাকে বলি খালেদ, আপনি আমাকে দুটো প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলার যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে স্থানীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে খুব একটা গণমাধ্যম সোচ্চার হয়নি, গণমাধ্যমে তেমন গুরুত্বপূর্ণ খবর আমরা দেখিনি, কিন্তু বিশ্বব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় নিষেধাজ্ঞায় বাংলাদেশ, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ঠিক 2 দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই কথা বলবার পরে মনে হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশ, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি শাসিত বাংলাদেশ, এই শাসিত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছেন। মনে করা হচ্ছিল যে ক্ষমতার পালাবদলের 1 বছর পর বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার এটা আপনাকে ইউনূস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি। এটা আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি। আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি, বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আর এটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। গভর্নমেন্টের পক্ষ থেকে শেষ লাইনে বলা হচ্ছে যে অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। যে প্রতিমা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, সেটা নাকি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জন কারা দিল? সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, নাকি সনাতন ধর্মাবলম্বীরা সেখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বালু নদীতে বিসর্জন দিল? সেটা একটা বড় প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্র করে গণমাধ্যমের নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সাথে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটাও দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে অস্থায়ী মণ্ডপ অপসারণের বিষয়ে ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ গত মে মাসে একটি নিষেধাজ্ঞা দিয়েছে, স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি করা যাবে না। আবার নতুন করে আরও কিছু পণ্যের ওপরে নিষেধাজ্ঞা দিল। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনকে যারা তাৎপর্যপূর্ণ মনে করছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে, কিন্তু না, কারণ নতুন করে নিষেধাজ্ঞা এলো এবং সামনের দিনগুলোতে আরো নতুন নতুন নিষেধাজ্ঞা আসবে। এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে?
ওকে, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয়, সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে, বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই, মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি, ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আছে, এখনো সেনা প্রধানের কাছে তো না। কিন্তু দুঃখের বিষয় 2024 সালের অক্টোবরে পূজা শেষ হওয়ার পর আয়োজকরা পারস্পরিক শর্ত লঙ্ঘন করে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে নিতে অস্বীকৃতি করে। পরে তারা সেখানে একটি মহাকালী মন্দির অর্থাৎ কালী মূর্তি স্থাপন করে। বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও দুর্ভাগ্যবশত তারা রেলওয়ে কর্তৃপক্ষকে উপেক্ষা করে মণ্ডপটি স্থায়ী করার উদ্যোগ নেয়। 2024 সালের ডিসেম্বরে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধি মণ্ডপের আয়োজকদের সঙ্গে আলোচনা করে অনেক কথা বলেছে। আরও বলা হয়েছে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ সেকশন ডুয়েল গেজ নির্মাণ, অর্থাৎ সেখানে নতুন করে রেল লাইন নির্মাণ করা হবে, সেই কারণে সেই জমি প্রয়োজন, এই কারণেই উচ্ছেদ করা হয়েছে। এরপরে বলা হয়েছে গত 24 এবং 25 জন বাংলাদেশ রেলওয়ে অবশেষে সবাইকে সমস্ত অনুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেয়, যার মধ্যে পূজা আয়োজকদের অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপটি অপসারণের নির্দেশও দেওয়া হয়। অবশেষে 26 জন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ রেলওয়ে খিলক্ষেত এলাকায় রেল ট্র্যাক বরাবর সমস্ত অনুমোদিত স্থাপনা শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করে। এই জায়গাটা মনে রাখবেন যে 24 এবং 25 তারিখে তাদেরকে আবার বলা হয় এবং 26 তারিখে সেটা ধ্বংস করে দেয়া হয়। এই সম্পর্কগুলো খারাপ আমরাই করছি, যার দরুন ভারতের সাথে আমাদের একের পর এক সম্পর্ক খারাপ হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা আসছে। এই যে পর্যায়ক্রমে একের পর এক নিষেধাজ্ঞা শুধু আসছেই, কোনো নিষেধাজ্ঞা কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে না, রদ করা হচ্ছে না। সামনের দিনগুলোতে এভাবে যদি আরও নিষেধাজ্ঞা আসে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশটির সাথে, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটি আমি একাধিক ভিডিওতে আলাপ করেছি। ভয়ানক ক্ষতির মুখে পড়ব। ভারত যদি আমাদেরকে তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেয়, তাদের খাদ্যপণ্য, তাদের জ্বালানি পণ্য, বিদ্যুৎ থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য যদি রপ্তানি করে বন্ধ করে দেয়, তাহলে কি হতে পারে? একটু ক্যালকুলেশন করে চিন্তা করবেন যারা ভারত বিরোধিতা করেন। ইতিমধ্যে আমাদের দেশ থেকে তাদের দেশে আমাদের রপ্তানি এক প্রকার বন্ধ হয়ে গেছে। এইটাও একটু পরিষ্কার হওয়া দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা, যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা। সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব, সম্ভব। সরকার প্রধান না জানিয়ে নরমাল, হ্যাঁ সম্ভব, সম্ভব। আমি আপনাকে বলি, নরমাল একটা সরকার ব্যবস্থায় অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড, অনেক কোঅর্ডিনেশন, অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে। আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটার ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো। সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব বেকারের মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। মানে আঘাত লাগছে, তাদের এই মন্দির সেখানে রাখা যাবে না। 99% মুসলমানের এলাকায় কেন এখানে মন্দির হবে, এই কারণে ওখানে বড় মিছিল করা হয় এবং সেটা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। তারপরে থানা থেকে তাদের সঙ্গে একটা সমঝোতা করা হয়। সমঝোতার মাধ্যমে তারা আলটিমেটাম দেয় যে আগামীকালকে অর্থাৎ 24 তারিখে বেলা 12টার মধ্যে মন্দিরটা সরিয়ে নিতে হবে। সেই প্রেক্ষাপটটাকে খুবই বিবেচনায় নিতে হবে যে সেখানে একটা মব হয়েছিল, সেই ব্যাপারটা সরকারের বিবৃতিতে নেই। সরকার বলছে যে তারা নিয়মমাফিক ব্যাপারটা করেছে। এখন নিয়মমাফিক ব্যাপারটা খুবই স্বাভাবিক, যে সরকারি জমিতে কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো সরকার উচ্ছেদ করবে, খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই যে 85,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কিংবা 64,000 বর্গ কিলোমিটারের বিভিন্ন ইকুয়েশন রয়েছে, এই
যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কি কোনো সরকারি জমিতে আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, সেই মুসলিম সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই? এটা কি বাংলাদেশ সরকার নিশ্চিত করে বলতে পারে? সেই যে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রকমের স্থাপনা, এগুলো কি নেই? বাংলাদেশ সরকার নিশ্চিত করতে পারে যে নেই? উত্তর হচ্ছে আছে। যদি থেকে থাকে তাহলে সেগুলো কি সরকার ইচ্ছা করলেই বুলডোজার নিয়ে যেয়ে গুড়িয়ে দিতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। পারবে না এই কারণে যে বাংলাদেশের আমরা 92%, 93% মুসলমান, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই কারণেই সরকার ওই কাজটা করতে পারবে না। যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানুষ 5%, 6%, সেই কারণে তাদেরটা খুব সহজেই গুড়িয়ে দেওয়া সম্ভব, কারণ তারা কোনো প্রতিবাদ খাড়া করতে পারবে না।